প্রতিটি রাস্তারই থাকে একটি গল্প, আর প্রতিটি যাত্রা রেখে যায় কিছু স্মৃতি। আজ আমি বেরিয়ে পড়েছি ঢাকা থেকে খুলনার পথে, স্বপ্ন আর অনুভূতিকে সঙ্গে নিয়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের বিস্তৃত পথ ধরে এগিয়ে চলছি দেশের গর্ব পদ্মা সেতুর ওপর দিয়ে। পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা এই মহাকাব্যিক স্থাপনাটি যেন নতুন সম্ভাবনার প্রতীক। পথের সৌন্দর্য, চলার আনন্দ আর ভ্রমণের অগণিত মুহূর্ত নিয়ে চলুন একসাথে শুরু করি আজকের এই সুন্দর যাত্রা। খুলনায় যাওয়ার প্রস্তুতি চলছে। এটা টপ বক্স। এখানে যে মাইক্রোফোন নিয়েছি, মাইক্রোফোন, এটা হচ্ছে আমার ড্রোন, আর এটাতে হচ্ছে ক্যামেরা আর জামা কাপড় আছে। তো খুলনায় রওনা দিতেছি। এই বক্সটাতে এত ভার হলো কি করে? টপ বক্স, আজকে নিউ একটা টপ বক্স লাগাইছি, কালকে টপ বক্সটা নিয়ে যাব। এটা এত ওয়েট কীভাবে হলো? ল্যাপটপ নিয়ে এটি মোটামুটি ঘুরে গেছে, হ্যাঁ লেগে গেছে, কারণ ব্যাগের আজকে কোনো প্রয়োজন নাই। প্রত্যেকবার পিঠে অনেক ভারী ব্যাগ থাকে। সময় আপডেটটা জানাই, 10টা 17 বাজে। এখন আমি খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। চলেন তাহলে যাওয়া যাক, যেতে হবে বহুদূর। তো এখন যাচ্ছি হাতিরঝিল দিয়ে। আমার মানে বের হইতে যথেষ্ট পরিমাণে লেট হয়েছে। এত লেট যে কিভাবে হয়, আসলে কি যে গোছাই, শুধু গোছাই আর গোছাই, গোছানোর কারণে এত লেট হয়। তো যাই হোক, আজকে পিঠে বা কোনো এক্সট্রা কোনো ব্যাগ ট্যাগ নাই ওইভাবে। সমস্ত মালামাল সব কিছুই আমার বক্সের ভিতরে রাখছি। তো বক্সে যতটুকু জায়গা আছে মোটামুটি মাঝে সাঝে ট্যুর করার জন্যই ঠিক আছে। তো আর্জেন্টিনার জার্সি পরে বের হলাম, কয়দিন বাদেই খেলা। কালকে জার্সিটা কিনছি মিরপুর থেকে। তো আজকে যাচ্ছি খুলনা, মিরপুর থেকে কালকে বক্সটা কিনছি আর কি, টপ বক্স। ওটা টপ বক্স কেনা পরে সেট আপ করতে খুব বেশি সময় লাগে না। তো যাই হোক, ইনস্ট্যান্ট কাজ হয়ে গিয়েছে, আমার সব কিছুই পেয়ে গিয়েছি আর কি। তো যাই হোক, আজকে একটা ট্যুরিং সেট আপে যাচ্ছি আর কি খুলনাতে। তো চলেন যাওয়া যাক আর কি। তো এই যে হাতিরঝিলের একটা ব্রিজগুলো আসলেই সুন্দর। আর আমি আছি এখন হাতিরঝিলে। তো বক্স সহ বাইকটা কেমন লাগতেছে এটা জানাবেন আর কি, টপ বক্সটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে হাতিরঝিল রোড। তো এই রোডটা আসলে অনেক সুন্দর। আর ডান সাইডে হচ্ছে লেক, আর লেকের পাড় দিয়ে প্রচুর পরিমাণে এখানে গাছপালা। আর এখান দিয়ে বাইক রাইড করে যাচ্ছি। তো অসাধারণ একটা লুকিং, ঢাকা সিটির ভিতরে অসাধারণ। তো আমাকে যেতে হবে অনেক দূর, অনেকটা সময় লেগে যাবে আমার। আর অনেকটা বেলা হলে যেহেতু বের হয়েছি, মোটামুটি বিকেল তো হয়ে যাবে, তবে সন্ধ্যার আগে পৌঁছে যাব। মাঝে সাঝে আমি অনেক জায়গায় টেস্ট করি আর কি, ড্রোন ফ্লাই করি। তো যে কারণে একটু যাইতে লেট হয়। একটানা চলে গেলে হয়তো 4 ঘন্টার ভিতরেই যাওয়া যায়। তো যাই হোক, যেতে থাকি, যেতে যেতে আরও কথা হবে, আরও গল্প হবে। চলেন যাওয়া যাক। তো এটা হচ্ছে মাওয়া হাইওয়ে। ঈদ আর কিছুদিন পরেই ঈদের আর সপ্তাহখানেক বাকি আছে। প্রচুর ভিড়ভাট্টা আছে রাস্তায়, কুরবানি ঈদ সামনে। তো মাওয়া রোডে আসলেই ভালো লাগে, বাইকটা একটু মন খুলে টানা যায়। ঢাকা সিটিতে প্রচণ্ড জ্যাম, আর আজকে যথেষ্ট পরিমাণে গরম রয়েছে। তো যে কারণে আসলে ওই জায়গাটা খুবই বোরিং ফিল হচ্ছিল। এখন একটু টানাটানি করা যাবে বাস মামাকের সাথে, কিন্তু বর্তমানে আবার এআই সমস্যা। তো আশা করি এই রাস্তায় কোনো জায়গায় এআই মামলা নাই, তো যে কারণে অসুবিধা হয়তো নেই। ঢাকা সিটির ভিতরে কোনো রাস্তায় এআই মামলা দিচ্ছে, তো যে কারণে একটা প্রবলেম। তো
তো বাসের সারি সারি বাস দেখা যাচ্ছে, আসলে সবাই ঈদ যাত্রায় বাড়িতে যাওয়া শুরু হয়ে গেছে, দেশের বাড়ি। ঢাকা সিটি আস্তে আস্তে ফাঁকা করছে আর কি। ও, আমার তো গার্ডস পরা হয়নি, গার্ডসটা পরে নেবো আর কি। এখানে দাঁড়ায় গার্ডসটা পরে নেবো, কারণ এখানে গার্ডস ছাড়া মানে সেফটি গার্ড ছাড়া আসলে এইভাবে রাইড করাটা উচিত হচ্ছে না। প্রায় 100 পর্যন্ত উঠে যায় বা 100 ক্রস করে যায় কখনো কখনো। ওই মামা, তো এখানে একটা অসমাপ্ত পাম্প দেখা যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আমার সেফটি গার্ডগুলো একটু পরে নেব। কারণ এই হাইওয়েতে সেফটি গার্ড ছাড়া বাইক রাইড করাটা আসলে কোনোভাবেই আসলে সঠিক হচ্ছে না আর কি। তো আমার গার্ড যেহেতু সাথে আছে, সেহেতু আমি আমার গার্ডগুলো পরে নেব আর কি। কারণ আমার ওই সেফটি গার্ডটা আমি ঢাকা সিটির ভিতরে পরে নিই, এত গরম ছিল। তো এখন কিছু দূর চলেও আসছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে, তো এখন সেফটি গার্ডটা একটু পরে নিলাম। কারণ তা না হলে এই রাস্তায় আসলে এই রোডে প্রায় 100-র কাছাকাছি থাকে সবসময় গতি। তো এই সেফটি গার্ড ছাড়া চালানো আসলে উচিত না। তো যে কারণে আমি এই সেফটি গার্ডটা আর কি পরে নিচ্ছি। হাইওয়েটা একটু দেখাই, এটা হচ্ছে হাইওয়ে, একেবারে হাইওয়ের পাশেই আমি দাঁড়াই আছি। আকাশে মাঝে মাঝে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। তো মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর কি। প্রচুর গরম এবং কিছু ভিডিও করলাম আর কি বৈশা। তো এখন আবার রওনা দিলাম আর কি। তো আসলে বেশিক্ষণ ওয়েট করলে খুব লেট হয়ে যায়, আমার অনেকক্ষণ ওয়েট করা হয়ে গিয়েছে আর কি। যাই হোক, আস্তে আস্তে যাই, এত তাড়াহুড়োর কিছু নাই। এখানে 20 টাকা দিতে হবে। তো প্রচুর পুলিশ এখানে রয়েছে, কারণ ঈদের সময় পুলিশ থাকে দিকটাতে। তো এখানে সুন্দর ব্রিজ আছে আর কি। এই জায়গাটার নাম হচ্ছে খেয়াল নাই আমার। তবে এখানে জোড়া 2টা ব্রিজ আর কি। এই একটা ব্রিজ আর সামনে আরেকটা ব্রিজ। এই একটা ব্রিজ শেষ হলো, আবার আরেকটা ব্রিজ, পাশাপাশি 2টা নদী, 2টা ব্রিজ। অসাধারণ রোড। তো ঢাকা থেকে খুলনা আসলে যাওয়ার পথে রোডটা অনেক ভালো এবং খুব একটা ভিড়ভাট্টা থাকে না, জ্যামও থাকে না। সেক্ষেত্রে সময় কম লাগে, স্পিডে চালানো যায়। আর যেহেতু জ্যাম থাকে না, সেহেতু সময় কম লাগবে, এটাই স্বাভাবিক। কত সুন্দর ফুল ফুটছে আইল্যান্ডের মাঝখান দিয়ে। রোদ্দুর আছে প্রচুর, কিন্তু বাইক যেহেতু চলতেছে আর এমনিও যথেষ্ট বাতাস রয়েছে আর কি। তো যে কারণে গরমটা একটু কম অনুভূত হচ্ছে যখন রানিংয়ে থাকা হচ্ছে। তো এখানে আসলে বাস যেভাবে ক্রস করে আর কি, এটা খুবই রিস্কেবল ব্যাপার। এখানে অনেক সাবধানী থাকতে হবে, সাবধান না থাকলেই আসলে খুবই প্রবলেম আর কি। আর গতি এখানে অনেক বেশি, গতি সবারই গতি বেশি। মানে
অ্যাক্সিডেন্ট হইলেই বক্সায় যাইতে হবে আর কি। তো এবার বাড়ি যাচ্ছি। আমার বাড়ি খুলনাতে, এই জন্য ঢাকা খুলনা ব্লগটা আমার একটু বেশি করা হয়। আর ভাবি যে করবো না, তারপরেও আসলে রাস্তায় বেরোলে ক্যামেরা ওপেন করা হয়ে যায় আর কি, কিছু করার থাকে না। আর এবার খুলনা যে দেখবো যে আসলে বিভিন্ন জায়গায় মানে খুলনায় যে বিভিন্ন জায়গায় ট্যুর করার ইচ্ছা আছে। তো বেশ কিছু ব্লগ ভিডিও বানাবো, তো সাথে থাকবেন আর কি। কিছু অখ্যাত অপরিচিত জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক সেটা কতটুকু করতে পারি। তো আগে খুলনায় পৌঁছাই, তারপরে তো চলেন তাহলে যাওয়া যাক, সামনে আগানো যাক। আরও অনেক পথ বাকি আছে, এখন পদ্মা ব্রিজ আসেই নাই। তো আস্তে আস্তে পদ্মা ব্রিজের দিকে উঠতেছি আর কি। এটা হচ্ছে পদ্মা ব্রিজের শুরুটা, মাওয়া ঘাট ছিল এক সময়, এখন এটা পদ্মা ব্রিজ হয়ে গিয়েছে এখানে। এই যে মাঝের যে লেনটা পদ্মা ব্রিজে ঢুকে গিয়েছে, তো ওটা দিয়ে হচ্ছে ট্রেন যায়। এই যে মাঝে যে লেনটা দেখা যাচ্ছে, এই লেনটা দিয়ে হচ্ছে ট্রেন যায়। তো ট্রেনে বেশ কম সময় লাগে আর কি, খুলনা পর্যন্ত যাওয়া যায় কমলাপুর থেকে। তো এই মূল নদীতে আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি। আর এই মাইক্রোটা কি আস্তে আস্তে যাচ্ছে। তো পদ্মা নদীর মাঝে চর উঠেছে দেখা যাচ্ছে, মানে কিছুটা ঘাস টাস আছে আর কি, ফসলও ফলায় মানুষ এখানে, অনেকে আবার ঘুরতেও আসে। তো বেশ অসাধারণ একটা ব্রিজ তৈরি হয়েছে আর কি, যেটার কারণে আমরা খুব অল্প সময়ে 7-8 মিনিটে পদ্মা নদীটা পার হয়ে যাই। আর আগে এক সময় কোনো সময় 3-4 ঘন্টা সময় লাগতো। তো সেটা এই ব্রিজ পার হওয়ার সময় প্রতিবারই মনে পড়ে সেই অবর্ণনীয় সময় খরচের কথা মনে পড়ে আসলে। তো নদীতে এখন জোয়ারই মনে হচ্ছে আর কি, নদী একটু ভরা ভরা লাগতেছে, তার মানে জোয়ারের টাইম। ও নদীতে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকা, যারা হচ্ছে জেলেরা মাছ ধরতেছে আর কি। তো এই যে বাসগুলো যখন সাইডে যায় তখন বেশ বাতাসের একটা চাপ অনুভূত হয়। আর এখানে এমনিতেই কেমন যেন একটু বাতাসে আমার গাড়িটা দোল খাচ্ছে, কারণ কি প্রচুর বাতাস লাগতেছে আর কি, বাতাসে গাড়িটা একটু জার্কিং হচ্ছে। পিছনে টপ বক্স আছে, টপ বক্সে কতটুকু বাতাস বাড়তেছে কি জানি, আজকে প্রথমবারের মতো টপ বক্স ইউজ করতেছে আর কি। তো বাতাস তো টুকটাক বাড়তেছেই আর কি। তবে এই ব্রিজটা কেমন লাগতেছে আপনাদের? অসাধারণ, আমি যতবারই আসি ততবারই ভালো লাগে।
ততবারই ভিডিও করি এখানে। এই ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনও আসছিলাম এখানে। তো ব্রিজ আমি ক্যামেরাটা ওপেন করেছি একেবারে ব্রিজে ওঠার সময়। তো এখন কয় মিনিট হয়েছে? 4 মিনিট হয়েছে। 4 মিনিট হয়েছে, আর হয়তো 3-4 মিনিট লাগবে ব্রিজটা পার হইতে। অর্ধেক চলে এসেছি। তো এত অল্প সময়ে এটা পার হওয়া যাচ্ছে। আসলে এই ব্রিজটা যে তৈরি করেছে তাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এটা আসলে আমরা যারা দক্ষিণবঙ্গের লোক আছি তারা ছাড়া এই ব্রিজের গুরুত্ব কেউ বুঝবে না। কারণ এর আগে যে সময়ে এই নদী যারা পার হয়েছে আগে ফেরিতে, তারাই শুধু বোঝে যে এই ব্রিজটা কতটুকু তাদের জন্য দরকারি ছিল। অসাধারণ একটা ফিল। যেহেতু নদীতে বাতাস থাকে সবসময়, আর এটা যেহেতু পদ্মা নদী বেশ বড়, সেহেতু এখানে একটু বেশি বাতাস থাকে। তো যে কারণে এই রোদ্দুরের ভিতরেও এই পদ্মা ব্রিজটা যাইতে বেশি একটা শীতল শীতল অনুভব হচ্ছে আর কি। আর সাথে মনের প্রশান্তি যে এত অল্প সময়ে পদ্মার এপার থেকে ওপার। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই ব্রিজটা পার হইতে এক্সাক্ট কত সময় লাগে। আমার বাইকের স্পিড আছে 70, 80 বা 60 এরকমই স্পিড রেখে আমি চালাচ্ছি আর কি, 60 থেকে 70-র ভিতরে। তো এই স্পিড মেনটেন করে আসলে কয় মিনিট লাগে পদ্মা ব্রিজ পার হতে সেটা আমি আপনাদের জানাবো। আসলে ব্রিজটা তৈরি করেছে শেখ হাসিনা, তাকে ধন্যবাদ না দিলেই নয়। যারা এখন আছে নতুন সরকার, তারাও এরকম আরও একটা সেতু তৈরি করুক, তাহলে দেশের আরও উন্নয়ন হয়। আরও যেসব জায়গায় দরকার আছে এরকম বিগ টাইপের সেতু, সে জায়গায় করে দেওয়া হোক। তো চলে এসেছি, এই তো পদ্মা নদীর পাড় আর কি, এই পাড়টা জাজিরা প্রান্তে চলে এসেছি। এই পর্যন্ত আসতে সময় লেগেছে 6.5 মিনিট। তো 6.5 মিনিট, মূল নদী 6.5 মিনিটও লাগে না পার হইতে। তো এটা তো মানে যেহেতু সেতু পরবর্তী যে ওঠানামার ব্যাপারটা থাকে সে জায়গায় আরও 2-3 মিনিট খরচা হয়। সব মিলে হয়তো 5-6 মিনিটই হয়তো লাগে 60 থেকে 70 গতিতে। তো এটা আসলে মানে বিশাল ব্যাপার আমাদের জন্য, কারণ এখানে এই যদি দুপুরবেলায় আসলে এটা পার হইতে হইতে বিকেল হয়ে যেত। প্রচুর সমস্যা ছিল আর কি। ও রেল লাইনটা এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, ওই মাঝখান দিয়ে রেলটা যায়। তো পুরো ব্রিজ থেকে নেমে গেলাম। এখন 7 মিনিট 22 সেকেন্ড টাইম লাগলো টোটাল আমি ক্যামেরা ওপেন করার পরের থেকে। বা একটু শরবত জাতীয় কিছু না খাইলে হবে না, গলা টলা শুকায় যাচ্ছে এই রোদ্দুরে। তো এখানে এক মামা এখানে বেচে শরবত। ভাই কত করে এটা দেন একটা। কত সুন্দর রাস্তা, রাস্তার পাশে বা আইল্যান্ডের মাঝে গাছে গাছে ফুল ফুটে আছে, অসাধারণ। এখানে পুলিশ মামারা ডাকতেছে, তারা চেকিং বসাইছে আর কি। যাই হোক, ভালো, মাঝে সাঝে পুলিশ থাকা ভালো, চেক টেক করা ভালো, তাতে অবৈধ চলাচল কম হবে আর কি।
ট্রেন যাচ্ছে, এই যে জানাবর ট্রেন খুলনা থেকে আসতেছে। অসম্ভব সুন্দর লাগতেছে এই হাইওয়ের দুই পাশে গাছ, সবুজ গাছ, একেবারে প্রত্যেকটা পাতাই সবুজ দেখা যাচ্ছে। আর আর মাঠ ভরা এই জায়গায় হচ্ছে এটাকে বলা হচ্ছে পাট গাছ, পুরো সবুজে সবুজ। রাস্তাটাই শুধু কালো, আর যা কিছু দেখা যাচ্ছে সবই সবুজ।